ওয়েলকাম ফ্রেন্ডস। গত 7ই মে 2024 সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার প্রায় সারাদিন শুনানি হয়েছে এবং তারপর জাজমেন্ট কপি জাস্ট কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে। আমি সরাসরি সেই জাজমেন্ট কপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমের দিকে সমস্ত এসএলপিগুলি যেগুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলি নোট ডাউন করা আছে এবং পিটিশনার বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে উভয় পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের নাম দেয়া আছে। এবং তারপর এখানে যেটা বলা হচ্ছে 22 এপ্রিল 2024 ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল সেটাকে নিয়েই এই যে চ্যালেঞ্জ হয়েছে, বিভিন্ন এসএলপি দাখিল হয়েছে সেই নিয়ে আলোচনা এবং এসএসসি থেকে যে 4 ধরনের ক্যাটাগরি রিক্রুটমেন্ট হয়েছে এটাই মেন আলোচ্য বিষয়। আমি মেন জায়গাগুলো আপনাদের সাথে হাইলাইট করে যাচ্ছি, আপনারা প্রয়োজন পড়লে ভিডিওটা পজ দিয়ে বাকি বিষয়গুলি দেখে নেবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট আর্টিকেল 14 এবং 19-এর রেসপেক্টে যে সমস্ত যে অ্যাপয়েন্টমেন্টটাকে নাল অ্যান্ড ভয়েড বলেছিল, অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের জাজমেন্টে আর্টিকেল 14 অ্যান্ড 16 ছিল। যাই হোক, তো অ্যাপ্রক্সিমেট 25,000 অ্যাপয়েন্টমেন্টকে নাল অ্যান্ড ভয়েড বলেছিল, সেই জাজমেন্টটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। এবং এখানে আমি মেন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, আমি হাইলাইট করে দিয়েছি সেই বিষয়গুলি। অনেক বক্তব্য এখানে আছে যেগুলো আপনারা চাইলে পজ দিয়ে দেখে নিতে পারেন। এবার এখানে দেখুন কলকাতা হাইকোর্ট তার জাজমেন্টে 22 এপ্রিলের জাজমেন্টে যে প্যারাগ্রাফ 240, যেখানে এসএসসি থেকে ট্যাবুলেশন ফর্মে দিয়ে দেওয়া হয়েছিল যে কোন ক্যাটাগরির জন্য কি বৃত্তান্ত, এইটাকে কিন্তু পরে মেনশন করা হয়েছে আন্ডারটেকিংয়ের বিষয়ে, ওই যে স্যালারি ফেরত দেওয়ার বিষয়ে যে আন্ডারটেকিং, যে কারণে আমি এই প্যারাগ্রাফ 240টাকে এখানে হাইলাইট করে রেখেছি। কারণ ওখানে যখন আমি ওই জায়গাটা যাব তখন এই জায়গাটা আপনাদেরকে স্মরণ করতে হবে যে এখানে এই 4 ধরনের ক্যাটাগরির কথা বলা আছে, যে 4 ধরনের মধ্যে মূলত আসছে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এবং তারপর আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি। এই 4 ধরনের ক্যাটাগরির কথা কিন্তু জাজমেন্ট কপিতে শেষকালে বলা আছে প্যারাগ্রাফ 240-এর ফেভারে। এবং 9-10 আর 11-12-এর যে হিউজ সংখ্যক শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট হয়েছে এটাও আলোচনার মধ্যে পরবর্তী ক্ষেত্রে আছে, যে কারণে আমি সেটাও এখানে হাইলাইট করে রেখেছি। এবার আপনার সরাসরি যে জাজমেন্টের এখানে ওএমআর সিট নিয়ে অনেক বক্তব্য রাখা হয়েছে, যে ওএমআর সিট আপনার যেভাবে যাচাই করা হয়েছে সেই বিষয়টাকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট জাজমেন্ট পাস করেছিল। তো সেই বিষয়টাও এখানে সেকশন 60B-র বিষয়টা এভিডেন্স অ্যাক্টের বিভিন্ন সময় আলোচনার মধ্যে উঠে এসেছে। এরপরে যে বিষয়টা দেখুন সুপ্রিম কোর্ট থেকে মূলত বলতে চাইছে, এই যে পোর্শনটা বলছে হোয়েদার অ্যাপয়েন্টমেন্টস হুইচ সাফার ফ্রম টেন্ট ক্যান বি স্পেসিফিক্যালি সেগ্রিগেটেড, অর্থাৎ যেগুলি অবৈধভাবে নিয়োগ হয়েছে যদি স্পেসিফিক্যালি সেগুলিকে পৃথকীকরণ করা যায়, if such an exercise is possible it would be unfair to set aside the entirely of the selection which extends to approximately 25,000 অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ যদি পৃথকীকরণ সম্ভব হয় তাহলে এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে নাল অ্যান্ড ভয়েড বা ক্যান্সেল, সেট অ্যাসাইড যেটা বলা হচ্ছে, ক্যান্সেল করাটা ঠিক হবে না, যেটা প্রায় 25,000 রিক্রুটমেন্টের যে বিষয়টা। অর্থাৎ সুপ্রিম কোর্ট ঘুরিয়ে এই বিষয়টা যেটা বলতে চাইলো যে যদি সত্যিই পৃথকীকরণ সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে এসএসসি সেই পৃথকীকরণ করে দিতে পারেনি বা কলকাতা হাইকোর্টের দৃষ্টিভঙ্গিতে সেটা যথেষ্ট ছিল না, তাই কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যাবৎকাল যে ভিউ, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার, কলকাতা হাইকোর্ট যে পরিস্থিতিতে যে ডকুমেন্টের সাপেক্ষে রায় দান করেছিল সেটা কিন্তু যথার্থই ছিল। কারণ এখনও সেটাই বলা হচ্ছে যে যদি পৃথকীকরণ সম্ভব হয়, যেটা এসএসসি চেয়ারপক্ষে তাদের অ্যাডভোকেট বারবার জানিয়েছেন যে হ্যাঁ আমরা পৃথকীকরণ করতে পারবো। তো তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এটা বক্তব্য যে যদি পৃথকীকরণ সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু পুরোটাকে বাতিল করা হবে না। এবার 16ই জুলাই বা তার পরবর্তী ক্ষেত্রে যখন শুনানি চলবে, সত্যই যদি এসএসসি পৃথকীকরণ করতে সম্ভব হয় এবং সেটা যদি বাস্তবসম্মত, যুক্তিগ্রাহ্য এবং গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই পৃথকীকরণটাকে মান্যতা দিয়ে বৈধদেরকে বৈধতার জায়গাতেই রাখবেন, সেটা সময় কথা বলবে। পাশাপাশি এটাও আমি একটু আগে যে হাইলাইট করেছিলাম 9-10 এবং 11-12-এর যে সংখ্যক শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট হয়েছে
একসাথে সমস্তটা যদি ক্যান্সেল করে দেওয়া হয়, সেই স্টুডেন্টসরা সাফার করবে, এই বিষয়টা বলা হয়েছে। এবং অ্যাসুমিং দ্যাট এ সেগ্রিগেশন ইজ পসিবল, দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দি মডালিটিস হুইচ উড বি ফলোড ফর দ্যাট পারপাস। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই বিষয়টা লক্ষ্য দেবে কোন পদ্ধতিতে পৃথকীকরণ করা সম্ভব, এবং তারা আশা করছে অ্যাসুমিং দ্যাট এ সেগ্রিগেশন ইজ পসিবল, একটা পৃথকীকরণ সম্ভব হবে। তো সেটা সময় কথা বলবে, 16 তারিখ বা তার পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা কতটা কি হবে। পাশাপাশি মানে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে। এরপর এখানে যে বিষয়গুলি বলা হচ্ছে, আমরা ডিরেকশনগুলোর মধ্যে দেখুন 16 জুলাই পরবর্তী দিন আছে, সেটা তো আমরা জানি। এবার আন্ডারটেকিং এর বিষয়টা দেখুন, যেটা বলা হচ্ছে যে এই জায়গাটা স্টিপুলেশন দ্যাট এনি পার্সন হুইচ ফাউন্ড টু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইললিগালি and each continued a consequence of the present order shall undertake to refund the entire amount of the salary which may be paid between the date of this order and the final judgment of this court। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই অর্ডার মানে 7ই মে থেকে ফাইনাল জাজমেন্ট যেদিন হবে, এই যে ডিউরেশনটা, যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ইললিগাল প্রমাণিত হবে তাদেরকে আগে থেকে আন্ডারটেক দিতে বলা হচ্ছে যে তারা পুরো এন্টায়ার অ্যামাউন্ট অফ স্যালারি তারা কিন্তু ফেরত দেবে। তারপরে যেটা বলা হচ্ছে, দিস উড কভার ইলাস্ট্রেটিভলি দি 4 ক্যাটাগরিজ অফ ইন্ডিভিজুয়ালস নোটেড ইন প্যারাগ্রাফ 240 অফ দি ইনপিউংড জাজমেন্ট হুইচ হ্যাজ বিন রিপ্রোডিউসড অ্যাবাভ। অর্থাৎ এর আগে আমি প্যারাগ্রাফ 240-এর যে টেবিলটা দেখালাম, সেখানে মূলত যে 4 ধরনের ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে, তারাই কিন্তু এই আন্ডারটেক বা স্যালারি ফেরতের বিষয়টা তাদেরকেই কভার করছে, এটাই সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য। এর পাশাপাশি সিবিআই তদন্তের বিষয়ে আপনার কলকাতা হাইকোর্টের যে জাজমেন্টের পয়েন্ট 7 ছিল, পয়েন্ট 7 মানে হচ্ছে যারা ওই 4 ধরনের যাদের ইললিগাল ধরা পড়েছে হাইকোর্টের দৃষ্টিভঙ্গিতে, র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা জমা দেওয়া, প্যানেলের বাইরে বা ওই মানে প্যানেল এক্সপায়ার করার পর, এই যে বিশেষ ক্যাটাগরিগুলোর সাথে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো যারা পেয়েছিলেন তাদের জন্য সিবিআইয়ের যে তদন্ত সেটা কন্টিনিউ করবে, কিন্তু কোনো গুরুতর পদক্ষেপ নিতে পারবে না। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিরেকশনে যে 8 নম্বর পয়েন্ট ছিল, যেখানে সুপার নিউমেরিক পোস্ট যারা মন্ত্রিসভার যে সমস্ত মানুষজন যুক্ত, তাদেরকে যে স্টে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটাও আপনার কন্টিনিউ করছে, সেই বিষয়টাও এখানে বলা আছে। পাশাপাশি আপনার শেষ যে বক্তব্যটা দেখুন, শেষ বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ওপরে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে, সাবজেক্ট টু দি অ্যাবাভ স্টিপুলেশনস দি জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডেটেড 22 এপ্রিল 2024 শ্যাল রিমেন স্টিল দি ডিসপোজাল অফ দি প্রেজেন্ট প্রসিডিংস। অর্থাৎ বর্তমানে সুপ্রিম কোর্টে এটা যেটা চলছে, এইটা ফাইনাল ডিসপোজাল না হওয়া পর্যন্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত বা ফয়সালা না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের 22 এপ্রিল 2024-এর যে জাজমেন্ট সেটা স্টে দেওয়া হচ্ছে, রিমেন স্টেট। এবং কিন্তু রিমেন স্টেটে দেওয়া হচ্ছে যে উপরিউক্ত যে শর্তগুলি দেওয়া হয়েছে সেগুলির সাপেক্ষে। তো এই হলো মোটামুটি জাজমেন্টের সিনোপসিস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটা পজ দিয়ে বিভিন্ন বিষয়গুলি দেখুন, এবং এর পরবর্তী ক্ষেত্রে আরও যদি কোনো বিস্তারিত তথ্য এখান থেকে উঠে আসে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।